তো হ্যালো ছাত্রছাত্রী, কেমন আছো? আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট টপিকস পড়াবো, যেটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অনেক সময় শর্ট নোটসও আসে, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থেকে আসে, অথবা ফার্মাকোলজি থেকে আসে, অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যেমন প্রচুর ইম্পর্টেন্ট, তেমন কিন্তু ব্যবহারিক প্রয়োগও কিন্তু তোমার প্রচুর রয়েছে। ব্যবহারিক প্রয়োগ বলতে তোমার কিন্তু যখন পরবর্তীকালে তুমি ওষুধ দোকান করবে, তখন এই ওষুধগুলো সম্পর্কে একটা ভাস্ট নলেজ তোমার থাকা দরকার, তারপরে তুমি কিন্তু ব্যবহারিক প্রয়োগ করতে পারবে। তাই আজকে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট টপিকস পড়াচ্ছি, চলো তোমরা আমার সাথে এসো, অল্প অল্প করে পড়তে থাকো, নোটস লিখতে থাকো, এবং আমি অল্প অল্প করে বুঝাতে থাকি। চলো তাহলে আজকে আমাদের টপিকস হচ্ছে অ্যান্টি প্লেটলেট ড্রাগস। সো আজকে আমাদের টপিকস কি? আজকে আমাদের টপিকস হচ্ছে অ্যান্টি প্লেটলেট ড্রাগস। তো আমরা এই টার্মটা আগে জেনে নিই। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ অ্যান্টি। অ্যান্টি মানে অলওয়েজ জানো তোমরা, নো। প্লেটলেটস, প্লেটলেটস মানে অনুচক্রিকা, প্লেটলেটস মানে অনুচক্রিকা। থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট কথাটা বলা হয় কেন প্লেটলেটসকে? তার কারণ হচ্ছে এরা কিন্তু থ্রম্বাস ফরমেশন করে। তাহলে যে সমস্ত সেলগুলো একই সঙ্গে একত্রিত হয়ে থ্রম্বাস ফরমেশন করে বা ক্লট ফরমেশন করে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড থ্রম্বোসাইট। সাইট মানে হচ্ছে সেল, থ্রম্বো কথাটা এসেছে থ্রম্বাস থেকে। আর ড্রাগস মানে তো তোমরা প্রত্যেকেই জানো। তার মানে যে সমস্ত ওষুধগুলো প্লেটলেটকে একত্রিত হতে দেয় না, কারণ প্লেটলেটগুলো একত্রিত হলে বিভিন্ন ক্রস লিঙ্কিং তৈরি হয়ে এটি কি করবে? থ্রম্বাস বা ক্লট ফরমেশন করবে। তাহলে যে সমস্ত ওষুধগুলো প্লেটলেটের কার্যকরিতাকে বাধা দেয়, প্লেটলেটকে কাজ করতে দেয় না, প্লেটলেটকে তোমার ফাংশন করতে দেয় না, তাদেরকে দিয়ে থ্রম্বাস ফরমেশন করতে দেয় না বা ক্লট ফরমেশন করতে দেয় না, তাকেই আমরা নরমালি বলে থাকি অ্যান্টি প্লেটলেট ড্রাগস। তাকেই আমরা নরমালি বলে থাকি অ্যান্টি প্লেটলেট ড্রাগস। তাহলে অ্যান্টি মানে নো, প্লেটলেট মানে প্লেটলেটের কাজকর্ম করতে দেয় না। তাহলে যে সমস্ত ওষুধগুলো আমাদের শরীরে প্লেটলেটের কাজকর্মগুলোকে করতে দেয় না, তাদেরকেই আমরা বলে থাকি অ্যান্টি প্লেটলেট ড্রাগস। তাহলে যে সমস্ত ওষুধগুলো আমাদের শরীরে প্লেটলেটের কাজকর্ম করতে দেয় না, তাদেরকে আমরা বলে থাকি অ্যান্টি প্লেটলেট ড্রাগস। সো অ্যান্টি প্লেটলেট ড্রাগস পড়ার আগে আমরা আমাদের শরীরে নর্মাল প্লেটলেটের কি ফিজিওলজি এবং নর্মাল আমাদের বডিতে এরা কি কাজ করে, ফিজিওলজিক্যাল কাজ করে, এবং পাশাপাশি কিভাবে বডি মেনটেন হয় সেটা কিন্তু আমরা দেখি। দেখো আমাদের শরীরে কে আছে? রক্ত। প্রত্যেকে যেন রক্ত দেখে ভয় পাবো, রক্ত। সো রক্ত মোস্ট ইম্পর্টেন্ট একটা এনভায়রনমেন্টের মধ্যে চলাচল করে, যে এনভায়রনমেন্টের মধ্যে যাকে আমরা নর্মালি যখন আমাদের এই রক্তনালীর মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হচ্ছে, রক্তনালীর মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হচ্ছে, তখন রক্তের একটা ইম্পর্টেন্ট ব্লেসিং, আমাদের শরীরে একটা ইম্পর্টেন্ট ব্লেসিং রক্তের জন্য আশীর্বাদ, যে রক্ত যখন রক্ত নালীর মধ্য দিয়ে পরিবাহিত হবে, তখন কিন্তু রক্ত জমাট বাঁধবে না। কি বাঁধবে না? জমাট বাঁধবে। বাট সেই রক্ত যদি কোনো কারণে রক্ত নালী ছেড়ে বাইরে বেরিয়ে আসে, সেই রক্ত কোনো কারণে যদি রক্ত নালী ছেড়ে বাইরে বেরিয়ে আসে, তাহলে কিন্তু রক্ত এখানে জমাট বাঁধতে থাকবে, রক্ত এখানে জমাট বাঁধতে থাকবে এবং জমাট বেঁধে রক্তপাতকে বন্ধ করতে চাইবে। তাহলে আমাদের দুটো আমি স্টেজ বলছি। রক্ত যখন ইন্ট্রাভাস্কিউলার
স্টেজে থাকে। কি স্টেজে? ইন্ট্রাভাস্কিউলার। ব্লাড ভেসেলের মধ্যে থাকে মানে ইন্ট্রাভাস্কিউলার স্টেজে থাকে। এই স্টেজটাকে আমরা কি বলি? ইন্ট্রাভাস্কিউলার স্টেজ। দেখো আমার সাথে সাথে লিখতে থাকো, দিলে না কি হবে, একটা মাইন্ড ম্যাপ তৈরি হয়ে যাবে। কারণ আমি যথেষ্ট বড় বড় করে লিখছি, লিখতে থাকো। দেখা যাচ্ছে কিনা একবার দেখেন। ইয়েস, খুব ভালো মতন করে দেখা যাচ্ছে। সো ইন্ট্রাভাস্কিউলার স্টেজে যখন থাকে তখন কিন্তু আমাদের বডির ব্যালেন্সিং মেকানিজম এমন যে রক্তকে জমাট বাঁধতে দেয় না, আবার রক্তকে বেশি করে তরল হতেও দেয় না। তার মানে বেসিক্যালি আমাদের যখন ইন্ট্রাভাস্কিউলার স্টেজে থাকে তখন কিন্তু আমাদের রক্ত তোমার জমাটও বাঁধতে পারে না, রক্ত ক্লটও হতে পারে না, আবার অ্যান্টি ক্লটও হতে পারে না। তার মানে দুটো যে ফ্যাক্টর, রক্তকে জমাট বাঁধানোর ফ্যাক্টর, দ্যাট ইজ ক্লটিং ফ্যাক্টর আর ক্লটিং স্টেজ, ক্লটিং এবং রক্তকে জমাট না বাঁধানোর স্টেজ, দ্যাট ইজ কল্ড অ্যান্টি ক্লটিং স্টেজ। তাহলে দুটো স্টেজে কিন্তু ইকুয়াল অবস্থায় থাকে, তার ফলে রক্তের একটা নর্মাল কনসিস্টেন্সি থাকে। নর্মাল যখন কনসিস্টেন্সি থাকবে তখন নর্মালি কিন্তু রক্ত ফ্লো করবে। কারণ বেশি যদি থকথকে হয়ে যায় তাহলে রক্ত বেশি করে ফ্লো করতে পারবে না, আবার প্রচন্ড যদি ডাইলিউটেড হয়ে যায়, কনসেন্ট্রেটেড যদি রক্ত হয় তাহলে বেশি করে ফ্লো করতে পারবে না, আবার প্রচন্ড যদি ডাইলিউটেড রক্ত হয়ে যায় তাহলেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি করবে, ফ্লো করে ম্যাক্সিমাম ফ্লো করে বেশি করে সমস্যা তৈরি করবে। তাহলে রক্তকে রক্ত নালীর মধ্যে যখন পরিবাহিত অবস্থায় স্টেজে রয়েছে তখন রক্ত কনসিস্টেন্সি নরমাল থাকা দরকার। তার মানে সেখানে ক্লটিং স্টেজের জন্য যে সমস্ত কন্ডিশনস ফর ক্লটিং স্টেজ এবং কন্ডিশন ফর অ্যান্টি ক্লটিং স্টেজ, দুটোই কিন্তু ইকুয়াল অথবা ইকুইভ্যালেন্ট থাকে। সবসময় যে ইকুয়াল থাকবে নয়, ব্যালেন্স থাকে, ব্যালেন্সড অবস্থায় থাকে। কোনো সময় যদি ক্লটিং স্টেজ বেশি হয়ে যায় সঙ্গে সঙ্গে অ্যান্টি ক্লটিং স্টেজ তাকে ব্যালেন্স করে নেয়, কোনো সময় যদি অ্যান্টি ক্লটিং স্টেজ বেশি হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে ক্লটিং স্টেজ ব্যালেন্স করে নেয়। তার মানে বেসিক্যালি আমি কি বললাম, ইন দ্য নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, when the blood is flowing intravascularly, when the blood is flowing intravascularly, two opposite mutually understanding, two opposite mutually understanding stages are getting activated. The clotting stages are getting activated for prevention of the over liquidity of the blood, and the anti-clotting stages are getting activated for prevention of the clot formation of the blood within the body. So these two opposite stages are balanced to a homeostatic figure, so that blood can have a normal consistency, has a normal flow rate, and blood can easily flow along the mid axis of any blood vessel without touching or less touching the inner side of the blood vessel. But যখন রক্ত পাত হচ্ছে তার মানে this stage is called extravascular stage.
তাহলে যখন রক্তপাত তখন কি হচ্ছে না, যখন রক্তপাত হচ্ছে তখন কিন্তু আমাদের এই ব্যালেন্সটা মেনটেন করলে হবে না, তখন সঙ্গে 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 তোমার কি হচ্ছে না, সঙ্গে সঙ্গে তোমার ক্লটিং স্টেজ বেশি হয়ে যাচ্ছে, ক্লটিং স্টেজ বেশি হয়ে যাচ্ছে, অ্যান্টি ক্লটিং স্টেজ কম। মানে যখন রক্তপাত হচ্ছে তখন কিন্তু এই ব্যালেন্স আর মেনটেন করছে না। এখানে কি হয়েছিল, এখানে বডির মধ্যে নর্মাল অবস্থায় ব্লাড যাচ্ছে, কোনো সময় হয়তো বডি চাইলো ব্লাডটাকে একটু গাঢ় করতে, তখন ক্লটিং স্টেজকে একটু অ্যাক্টিভেট করলো, অ্যান্টি ক্লটিং স্টেজকে একটু ডিপ্রেস করলো। আবার কোনো সময় বডি চাইছে ব্লাডটাকে একটু মোর লিকুইড করতে, তখন কি করছে ক্লটিং স্টেজটাকে একটু ডিপ্রেস করছে, অ্যান্টি ক্লটিং স্টেজটাকে একটু পিক করছে, এবং এটা বিট বাই বিট মেজার হচ্ছে। এটা বিট বাই বিট, সেকেন্ড বাই সেকেন্ড, সিচুয়েশন বাই সিচুয়েশন এটা কিন্তু মেজার হচ্ছে। ধরো সাপোজ তোমার যেসব সিচুয়েশনে রক্ত বেশি করে তরল হয়ে গেলে রক্তপাত হওয়ার প্রবণতা রয়েছে, সেখানে বডি নিশ্চয়ই ফার্দার চাইবে না তোমার রক্তকে লিকুইডিফাই করা, বডি কিন্তু চাইবে রক্তকে কিছুটা হাইলি ভিসকাস করা, ভিসকোসিটি বাড়ানো। তো ভিসকোসিটি যখন বাড়বে তখন কিন্তু রক্তপাতের চান্স কিন্তু কমবে, ব্লাড ফ্লো কিন্তু অনেকটা কমে যাবে, ব্লাড প্রেসারও কিন্তু অনেকটা কমে যাবে। তার মানে এখানে কিন্তু একদম বিট বাই বিট মেজারমেন্ট হচ্ছে। যেমন ধরো তোমার বাড়িতে অটোমেটিক যে এয়ার কন্ডিশনার, অটোমেটিক এয়ার কন্ডিশনার নর্মালি আমি একটা রেট মানে একটা কাট অফ ভ্যালু দিয়ে দিয়েছি, ধরো তোমার 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি টেম্পারেচার নেমে যায় তখন এয়ার কন্ডিশনার কাজ করতে বন্ধ করে দেয়, আর যদি 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে হয়ে যায় তখন কিন্তু এয়ার কন্ডিশনার আবার কাজ করা শুরু করে দেয়, তখন কিন্তু এয়ার কন্ডিশনার আবার কাজ করা শুরু করে দেয়। তার মানে তুমি ধরো এখন এসি অন করে তুমি পড়তে বসেছো, তুমি কিন্তু এসির দিকে আর খেয়াল নেই, এসি কিন্তু তোমার রুম টেম্পারেচারটাকে সেন্স করছে, যখনই সেটা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তোমার রুম টেম্পারেচার হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন এসি কিন্তু অটোমেটিক কিন্তু অটো কাট হয়ে যাচ্ছে। কারণ এরপরে যদি আরো টেম্পারেচারকে কমায় তাহলে তো তোমার প্রচন্ড চিল্ড হয়ে যাবে, তো সেটা তুমি চাও না। তো 20 ডিগ্রি সেলসিয়াসে অটোমেটিক তুমি কাট তাকে ইনস্ট্রাক্ট দিয়ে রেখেছো যে 20 ডিগ্রি হলেই তুমি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেল। এবার টেম্পারেচার একটু বাড়তে থাকলো বন্ধ আছে, অটোমেটিক বন্ধ হয়ে গেছে, টেম্পারেচার বাড়তে থাকছে বন্ধ আছে। তারপর যেই তোমার রুম টেম্পারেচার বেড়ে হঠাৎ করে 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তখন অটোমেটিক্যালি আমার এসি কিন্তু কাজ করা স্টার্ট করে দিচ্ছে, এবং যখনই এসি তোমার কাজ করা স্টার্ট করে দিচ্ছে তখন আবার সে কিন্তু রুম টেম্পারেচার কমাতে থাকছে। তাহলে রুম টেম্পারেচার আমরা বলছি যে একটা নির্দিষ্ট সেটিং পয়েন্ট আমরা করে দিয়েছি, এর উপর বাড়লে তুমি কমাবে, এর নিচে তুমি কিন্তু আর কমাবে। ঠিক সিমিলার আমাদের বডিও কিন্তু এই ইন্ট্রাভাস্কুলার অবস্থায় যখন ব্লাড ফ্লো করে কিন্তু তার একটা সেটিং পয়েন্ট সে করে দিয়েছে, যে যখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার রক্ত বেশি তরল হয়ে যায় তখন তুমি তাকে কিন্তু add some spices to the blood so that blood can get more viscous, যাতে ব্লাডের ভিসকোসিটি কিন্তু অনেকটা বেড়ে যায়, তার ফলে কিন্তু রক্তপাতের প্রবণতা অনেকটা কমে যাবে। আবার যখন দেখতে পাচ্ছে বডি যে না এই নির্দিষ্ট লিমিটের পরও যখন ব্লাড যখন লিকুইডিফাই হয়ে যাচ্ছে তখন কি করছে না এই নির্দিষ্ট লিমিটের পরও যখন ব্লাড থকথকে হয়ে যাচ্ছে, তোমার
মোর ভিসকাস হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে কিছু ফ্লুইড মিশিয়ে দিচ্ছে, তার ফলে তাকে কিন্তু লিকুইড করে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এই বডিতে এই ক্লট করার জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলো দায়ী আর অ্যান্টি ক্লট করার জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলো দায়ী, সেগুলো কিন্তু একদম ইকুইভ্যালেন্ট ব্যালেন্সে কাজ করছে। কোনো সময় এ যদি একটু বেড়ে যায় তাহলে সে কিন্তু ব্যালেন্স করে নিচ্ছে, কোনো সময় সে যদি একটু বেড়ে যায় তাহলে কিন্তু ব্যালেন্স করে নিচ্ছে। তার মানে এখানে এখানে বেসিক্যালি ক্লটিং যে ফ্যাক্টরস গুলো ইকুইভ্যালেন্টলি অ্যান্টি ক্লটিং ফ্যাক্টরস, ফ্যাক্টরস না করে ক্লটিং কন্ডিশন, অ্যান্টি ক্লটিং কন্ডিশন। বাট এই কন্ডিশন যদি কখনো ক্লটিং কন্ডিশন গুলো বডির মধ্যে বেশি করে তৈরি হয়, তাহলে বডি কিন্তু আপনা আপনি অ্যান্টি ক্লটিং কন্ডিশন গুলোকেও তো বেশি করে বাড়িয়ে দেবে। তাহলে কি হচ্ছে, এ যদি বাড়ে তাহলে একে যদি আমি কমাই তাহলে আরো বেড়ে যাবে, তাহলে একে আমি একটু বাড়িয়ে দিই, তাহলে কি হচ্ছে, ব্যালেন্স হয়ে যাবে। আবার রিভার্স, কোন সময় অ্যান্টি ক্লটিং কন্ডিশন যদি বেশি করে বেড়ে যায়, তাহলে ক্লটিং কন্ডিশনকে বডি বাড়িয়ে একটা সমতা বজায় রাখে বা সাম্যাবস্থা বজায় রাখে। একে আমরা ব্লাড কোয়াগুলেশন হোমোস্ট্যাটিস আমরা বলতে পারি। বাট যখন এক্সট্রা ভাস্কুলার স্পেসে ব্লাড যখন আসছে, তখন কিন্তু আমাদের ক্লটিং কন্ডিশন কমে যাচ্ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে অ্যান্টি ক্লটিং কন্ডিশন অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তার ফলে কি হচ্ছে না, তার ফলে কিন্তু রক্ত অনেকটা গাঢ় হচ্ছে, তার ফ্লো রেট অনেকটা কমছে, প্লেটলেটস গুলো এখানে জমতে পারছে, প্লেটলেট ফ্লাক্স তৈরি করতে পারছে, এখানে তোমার একটা ফাইব্রিন নেটওয়ার্ক তৈরি হচ্ছে, ব্লাড ক্লট ফরমেশন হচ্ছে, রিপেয়ার হচ্ছে। দ্যাটস ওয়াই রক্ত যখনই তোমার ভাস্কুলার স্পেস থেকে বেরিয়ে যাবে, রক্ত যখনই তোমার ভাস্কুলার স্পেস থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু ক্লটিং কন্ডিশন ওভার ডোমিনেট করবে অ্যান্টি ক্লটিং কন্ডিশন। তো আমরা অ্যাকচুয়ালি একটু দেখেন যে এই ক্লটিং কন্ডিশন আর অ্যান্টি ক্লটিং কন্ডিশন মোটামুটি কি কি। না, ক্লটিং কন্ডিশন বেসিক্যালি তোমার যেমন রক্তের একটা যখন ফ্লো করে তখন একটা নর্মাল প্রেসার থাকা দরকার, দ্যাট ইজ অলসো মোস্ট ইম্পর্টেন্ট। কারণ প্রেসার যদি বাড়ে তাহলে কিন্তু রক্তগুলো বেশি করে ধাক্কা মারবে তোমার ব্লাড ভেসেলের গায়ে, ভেতরের ওয়ালে বেশি করে ধাক্কা মারবে। আমি ধরো এই পেনটা হচ্ছে রক্ত, আমি হচ্ছে দেওয়াল, এই রক্তটা এক্স্যাক্টলি যদি প্রেসার প্রচন্ড বেড়ে যায় অথবা প্রেসার যদি প্রচন্ড কমে যায়, তাহলে এর কিন্তু একটা ল্যামিনার জেট ফ্লো হচ্ছে না, এ কিন্তু বেসিক্যালি জাস্ট গাকে ট্যানজেন্সিয়াল একটা ফ্লো হচ্ছে, কারণ আমার গা ছুঁয়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি একটা নর্মাল প্রেসার থাকা দরকার। সেকেন্ড হচ্ছে নর্মাল একটা ফ্লো থাকা দরকার, ব্লাডের একটা নর্মাল ফ্লো থাকা দরকার। নম্বর 3 হচ্ছে ব্লাড ভিসকোসিটি নর্মাল থাকা দরকার, কারণ ব্লাড যত বেশি পরিমাণে ভিসকাস হবে তত কিন্তু গায়ে বেশি করে টাচ করবে, যত বেশি পরিমাণে ভিসকাস হবে তত কিন্তু তার ফ্লো রেট কমে যাবে। সো ব্লাড ভিসকোসিটি নর্মাল থাকা দরকার। এবং ব্লাডের মধ্যে যে রক্ত তঞ্চনকারী, রক্ত জমাট বাঁধার জন্য যে সমস্ত কেমিক্যালগুলো রয়েছে, সেই
সেই কেমিক্যাল গুলো এখানে কিন্তু ক্লটিং কেমিক্যালস এখানে কিন্তু ইন্ট্রাভাস্কুলারলি অতটা তারা বেশি জাগ্রত হবে না, অতটা ওভার ডোমিনেট হবে না, ব্যালেন্স মোডে কাজ করবে। তাহলে এদের কিন্তু ব্যালেন্স মোডে কাজ করা দরকার। নম্বর 6 হচ্ছে প্লেটলেটস। আমরা জানি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সো প্লেটলেটস গুলোকে এখন বেশি করে কাজ করানো যাবে না, নর্মাল অবস্থায় নর্মাল তারা ফিজিওলজিক্যাল কন্ডিশনে থাকবে। নম্বর 7 হচ্ছে আমাদের যে ক্লটিং মেজর ইম্পর্টেন্ট ক্লটিং প্রোটিন কোনটা? ফিব্রিনোজেন। মেজর ইম্পর্টেন্ট ক্লটিং প্রোটিন হচ্ছে ফিব্রিনোজেন। ফিব্রিনোজেন খুব একটা এখানে অ্যাক্টিভেট হবে না। নম্বর 8 হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন থাকবে না, ক্রনিক ইনফেকশন থাকবে না, কারণ ক্রনিক ইনফেকশন তুমি দেখেছো যে মোস্ট ইম্পর্ট্যান্ট ক্রনিক ইনফেকশন বা অ্যাকিউট ইনফেকশন, বিশেষ করে আমরা করোনা কাটিয়ে এসেছি, সেখানে কিন্তু রক্ত নালীর মধ্যে রক্তগুলো জমাট বেঁধে যেত, তার ফলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতো। তো সেক্ষেত্রে ক্রনিক ইনফেকশন, ক্রনিক ইনফ্লামেশন এগুলো না থাকা জরুরি। নম্বর 9 হচ্ছে ব্লাড ভেসেলের ভেতর যে সমস্ত কেমিক্যাল রিলিজ হয়, বিশেষ করে নাইট্রিক অক্সাইড, এই সমস্ত কেমিক্যাল গুলো প্রপারলি, এন্ডোথেলিন কিন্তু কম হওয়া উচিত, নাইট্রিক অক্সাইড বেশি হওয়া উচিত। তাহলে এই সমস্ত এই যে ব্লাড ভেসেলের গায়ে যে এন্ডোথেলিয়াম, সেই এন্ডোথেলিয়াম কিন্তু সুষ্ঠু সবল একটা হেলদি এন্ডোথেলিয়াম থাকা দরকার। এবং যে সমস্ত ব্লাড ভেসেল গুলো লেস ব্রাঞ্চিং হওয়া দরকার, ব্লাড ভেসেল গুলো যদি বেশি করে আর্ক তৈরি করে, যদি বেশি করে আর্কিং হয়, যদি বেশি করে ব্রাঞ্চিং হয়, তাহলে দেখো ব্লাড এখানে এসে জাস্ট ফ্লো রেটটা কমিয়ে দিচ্ছে, এবং ফ্লো রেট কমিয়ে কিন্তু এখানে ক্লট তৈরি করার একটা চান্স বেশি থাকে। তো দিস একটা নর্মাল কন্ডিশন। Anti-clotting condition, basically these are all the anti-clotting condition। তার সঙ্গে কিছু কেমিক্যাল থাকে, যেমন ধরো প্লাজমিনোজেন। তুমি জানো রক্তের মধ্যে কিছু হেপারিন সার্কুলেট হয়, আমাদের মাস্ট সেল থেকে হেপারিন রিলিজ হয়, তো হেপারিন এগুলো কিন্তু রক্তের ক্লটকে কিন্তু প্রিভেন্ট করার চেষ্টা করে। অপরদিকে বিভিন্ন সাইটোকাইনস, বিভিন্ন কেমোকিনস, বিভিন্ন ইন্টারলিউকিনস, বিভিন্ন লিউকোট্রিনস এবং আদার প্লেটলেটস এবং আদার ক্লটিং ফ্যাক্টরস, যে সমস্ত 13টা ক্লটিং ফ্যাক্টরস রয়েছে, ইভিন আমাদের ক্যালসিয়াম আয়ন, এগুলো কিন্তু রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, বাট এগুলো রক্ত কিন্তু তরল রাখতে সাহায্য করে। এবং এদের দুজনের মধ্যে সবসময় কিন্তু একটা খুব গুড বোঝাপড়া থাকে। যখন ব্লাডটা রক্ত নালীর মধ্যে থাকে বা রক্ত নালী থেকে যেই বেরিয়ে চলে এলো, তখন কিন্তু এরা হাত তুলে নেয়, কারণ এবারে রক্ত কিন্তু বেরিয়ে এসেছে। রক্ত যখন বেরিয়ে এসেছে তাকে তো বন্ধ করতে হবে রক্তপাত, আর রক্ত না হলে কিন্তু মানুষ বাঁচবে না। সো রক্তপাতকে বন্ধ করার জন্য এই অ্যান্টি ক্লটিং কন্ডিশন গুলো কিছুটা দমে যায়, হাত তুলে নেয়, চুপ করে যায়। ক্লটিং কন্ডিশন গুলো তখন ওভার ডোমিনেট করে, দিয়ে কিন্তু রক্তকে পাত থেকে বন্ধ করে। সো এইভাবে আমাদের কিন্তু নর্মাল, আমাদের কিন্তু ইন্ট্রাভাস্কিউলার এবং এক্সট্রাভাস্কিউলার স্পেসে একটা কিন্তু ব্যালেন্স মেনটেন হয়। সো প্লেটলেটস এক্স্যাক্টলি কি? না, প্লেটলেটস হচ্ছে ছোট ছোট রক্তকণিকা, যাদের সংখ্যা হচ্ছে প্রায় 1.5 লাখ থেকে প্রায় 4.5 লাখ। আর মাইক্রো মিলিলিটার অফ ব্লাড, এটা নর্মাল রেঞ্জ। তার মানে আমাদের নর্মাল মানুষের বডিতে প্লেটলেটস এর কাউন্ট প্রায় 1.5 লাখ থেকে 4.5 লাখ পার মাইক্রো মিলিলিটার অফ ব্লাড। তাহলে
প্রতি মাইক্রোমিলিটার অফ ব্লাডে আমাদের বডিতে প্রায় 1.5 থেকে 4.5 লাখ মতো প্লেটলেটস থাকে, এবং এই প্লেটলেটস গুলো কোনো রকম এদের নিউক্লিয়াস থাকে না এবং নো মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? এখন এই প্লেটলেটস এর এক্সাক্ট ফাংশন কি না? প্লেটলেটস এর এক্সাক্ট ফাংশন হচ্ছে তোমার এই ধরো রক্ত নালীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে প্রচুর স্পিডে, রক্ত নালীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে প্রচুর স্পিডে। প্লেটলেটস গুলো রক্তের যে পোরশনটা সেন্ট্রাল অ্যাক্সিসে না থেকে একটু পেরিফেরাল, দেখো রক্ত ধরো পরিবাহিত হয়েছে, যে পোরশনটা একটু পেরিফেরাল অ্যাক্সিসের দিকে আছে, একটু পেরিফেরির দিকে আছে বা ইনার সারফেসের দিকে আছে, তাহলে রক্ত এটা রক্ত যাচ্ছে। এই রক্তের তাহলে এই ফেসটা হচ্ছে ইনার ওয়াল ফেস, রক্তনালীর ভেতরের দেওয়ালের দিকে ফেস করে রেখেছে এই ফেসটা, এবং এই ফেসে প্লেটলেটস গুলো সাধারণত পরিবাহিত হয়। তাহলে প্লেটলেটস গুলো সাধারণত রক্তনালীর, ধরো এই রক্তনালীর একদম মাঝখান দিয়ে রক্তটা যাচ্ছে, বাট তাহলেও রক্তের কিছুটা সাইড বরাবর যেই ফেসটা রক্তনালীর ভেতরের দেওয়ালের দিকে আছে, সেই ফেস বরাবর কিন্তু প্লেটলেটস গুলো কিন্তু পরিবাহিত হচ্ছে। তাতে সুবিধা কি হচ্ছে না? তাতে সুবিধা হচ্ছে যখনই এই রক্ত ছোটাছুটি করার ফলে, যখনই এই রক্ত এই পাইপের মধ্য দিয়ে ছোটাছুটি করার ফলে একটা ভেতরে প্রেসার তৈরি হবে এবং ধাক্কাধাক্কি হবে, কারণ জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত দৌড়াদৌড়ি করছে রক্ত, ধাক্কাধাক্কি হবে। তার ফলে কিন্তু এই ব্লাড ভেসেল টিউবের মতো ছোট ছোট পাংচার পয়েন্ট তৈরি হবে। ছোট ছোট কি তৈরি হবে? পাংচার পয়েন্ট। ধরো তুমি একটা সাইকেলের টিউব, এবং সাইকেল টিউবে তোমার কি হচ্ছে? বাতাস ভরা আছে, তুমি তার উপর কিন্তু সাইকেল চালাচ্ছ, বিভিন্ন নুড়ি পাথর উপর যখন পড়ছে আরো বেশি করে এখানে ইন্ট্রাটিউবাল এয়ার প্রেসার অনেকটা বাড়ছে, আর নুড়ি পাথর কি করছে? একে ড্যামেজ করছে, তার ফলে কি হচ্ছে? সাইকেল টিউবটা টায়ারটা তোমার কি হচ্ছে? পাংচার হয়ে যাচ্ছে। পাংচার হলে কি হচ্ছে? পাংচার হলে বাতাসটা কি হচ্ছে? বাইরে বেরিয়ে আসে। আমরা তখন কি করি? আমরা তখন সাইকেল দোকানে যাই, সাইকেল দোকানে গিয়ে কি করি না, একটা ছোট্ট এরকম টায়ারের পট্টি কেটে নিই, পট্টিটা কেটে আমি এখানে কি করে দিই? পট্টিটা দিয়ে সিল করে দিই, পট্টিটা দিয়ে আমরা সিল করে দিই, সিল্যান্ড। ঠিক সিমিলার এই যে রক্তনালী তোমার টিউবের মতো, সেই টিউবের মধ্যে কন্টিনিউয়াস জল যাচ্ছে এবং তার ফলে ভেতরে একটা প্রেসার কন্টিনিউয়াস তৈরি হচ্ছে এবং ভেতরে কিন্তু একটা ঘর্ষণ তৈরি হচ্ছে, অ্যাব্রেশন তৈরি হচ্ছে, কন্টিনিউয়াস দীর্ঘদিন কন্টিনিউয়াস জল যাচ্ছে, তো সেক্ষেত্রে অ্যাব্রেশন তৈরি হচ্ছে। তার ফলে কি হচ্ছে না, ধাক্কাধাক্কির ফলে সেই টিউবেও, তোমার রক্তনালীর টিউবেও ছোট ছোট মাইক্রো পাংচার কিন্তু তৈরি হচ্ছে, ছোট ছোট মাইক্রো পাংচার তৈরি হয়েছে। তাহলে যখনই তোমার ছোট ছোট মাইক্রো পাংচার তৈরি হবে, তখন এখান থেকে রক্ত ছোট ছোট বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে এবং দিয়ে কিন্তু তোমার স্কিনের নিচে ব্লিডিং
আমরা নরমালি বলে থাকি, তাকে আমরা তোমার ব্রুইজ। ব্লাড কি করছে? ব্রিজিং করছে, কিন্তু ছোট ছোট করে দেখতে পাচ্ছি। এই ছোট ছোট ব্লিডিং পয়েন্টকে আমরা বলে থাকি পেতেছি। ছোট ছোট মাইক্রোস্কোপিক ব্লিডিং পয়েন্ট, মাইক্রোস্কোপিক, দ্যাট ইজ মাইক্রোস্কোপিক ব্লিডিং। সব মাইক্রোস্কোপিক ব্লিডিং পয়েন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। এই পয়েন্টটা অনেকটা বড় হয়, কারণ অসংখ্য ছোট ছোট ব্লিডিং পয়েন্ট মিলে একটা কোয়ালিস করে যদি একটা বড় ব্লিডিং পয়েন্ট তৈরি করে, বড় ব্লিডিং পয়েন্ট তৈরি করে, দ্যাট ইজ পেতিচি। বড় ব্লিডিং পয়েন্ট তৈরি করে, যদি তার বড় ব্লিডিং পয়েন্ট তৈরি করেছে, তখন তাকে নরমালি বলে। তাহলে এইগুলো হচ্ছে কেন? কারণ ওই যে মাইক্রো পাংচার হচ্ছে, ওই যে মাইক্রো কি হচ্ছে, ছোট 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 ব্লাড বিন্দুগুলো তোমার ডায়ামিটার ছোট্ট, খুব প্রচন্ড মাইক্রোস্কোপিক, দ্যাট ইজ কল্ড পেতিচি। আর যদি সেগুলো পয়েন্টগুলো ব্লিডিংগুলো ধরো, এই একটা ব্লিডিং পয়েন্ট, এই একটা ব্লিডিং পয়েন্ট, এই একটা ব্লিডিং পয়েন্ট, এই একটা ব্লিডিং পয়েন্ট, এগুলো মিলে 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 একটা বড় ব্লিডিং পয়েন্ট তৈরি করবে, দ্যাট ইজ কল্ড। তাহলে এইটাকে, এই যে লস হচ্ছে, এটাকে তোমার বন্ধ করার জন্য আমার ওই প্লেটলেট কিন্তু এখানে সিল্যান্ট হিসেবে কাজ করে। প্লেটলেট এখানে কি করে? এই প্লেটলেট এখানে সিল্যান্ট হিসেবে কাজ করে। এই যে ছোট ছোট পয়েন্ট সঙ্গে সঙ্গে কি করে? সিল করে দেয়, সঙ্গে সঙ্গে সিল করে, সঙ্গে সঙ্গে কি হয়? সিল করে দেয়। যখনই সিল করে দিল, তাহলে তখনই এই লস গুলো হবে না। তাহলে এখানে প্লেটলেট কি করছে না, প্লাগ তৈরি করছে এবং দিয়ে কি করছে, তোমার সিল করে দিচ্ছে, এই পাংচার পয়েন্ট গুলোকে সিল করে দিচ্ছে। তার ফলে আমাদের নরমালি যদি প্লেটলেট কমে, তাহলে কি হয়? প্রথমে আমরা এই ধরনের ব্রুইজিং ফেনোমেনন আমরা দেখতে পাই, পেতিচি, পারপিউরা, এগুলো দেখতে পাই। তারপর পরপর করে ব্লিডিং হয়। নরমালি আমাদের দেখা গেছে যে আমাদের প্লেটলেটস এর পয়েন্ট যদি, মানে প্লেটলেটস এর কাউন্ট যদি সাধারণত 50,000 এর নিচে যদি কমে যায়, 50,000 নিচে কমে যায়, তাহলে কিন্তু এগুলো আমরা দেখতে পাই। এছাড়াও প্লেটলেট আমাদের কিছুটা রক্ত ক্লট করতে সাহায্য করে। রক্ত ক্লট কথার অর্থ হচ্ছে, বেসিক্যালি রক্ত ক্লট কথার অর্থ হচ্ছে, রক্ত ব্লাড ক্লটিং কথার অর্থ কি? ব্লাড ক্লটিং কথার অর্থ হচ্ছে আমাদের এই রক্তনালী, এই রক্তনালীর মধ্যে, এই রক্তনালীর মধ্যে নরমালি যে মেজর ক্লটিং প্রোটিনগুলো, সেগুলো কিন্তু রক্তের সঙ্গে সলিবল অবস্থায় ভাসতে থাকে। মেজর ক্লটিং প্রোটিনগুলো রক্তের স্রোতের সাথে সলিবিউল অবস্থায় কিন্তু ভাসতে থাকে, দ্যাট ইজ সলিবিউল ফর্ম। বাট যখনই আমাদের কোন রকম ইনজুরি হয় বা যখনই রক্তপাত ঘটে, তখন এই সলিবল প্রোটিনগুলো ইনসলিবল হয়ে যায় এবং দিয়ে কিন্তু তারা ডিপোজিশন হয়, দিয়ে কিন্তু ক্লট তৈরি করে, দিয়ে কিন্তু কি করে? ক্লট তৈরি করে। যেমন মোস্ট ইম্পর্টেন্ট ফিব্রিনোজেন, একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লটিং প্রোটিন, যেটা নর্মাল অবস্থায় আমাদের লিভারে তৈরি হয় এবং লিভারে তৈরি হয়ে সে কিন্তু জেনারেল সার্কুলেশনে সলিবল ফর্মে বিরাজ করে, সলিবল ফর্মে বিরাজ করে। বাট যখনই দেখা যায় তাকে ক্লট ফর্মেশনে অংশগ্রহণ করতে হবে, তখন সে বিভিন্ন ফ্যাক্টর দ্বারা অ্যাক্টিভেটেড হয়ে সে কি করে? ইনসলিবল প্রোটিনে কনভার্ট হয়ে যায়, যাতে আমরা বলে থাকি ফিব্রিনে কনভার্ট হয়ে যায়।
এবং সেই ফিব্রিন গুলো ডিপোজিট হয়ে ফিব্রিন নেটওয়ার্ক তৈরি করে, প্লেটলেটস গুলো এখানে জমে দিয়ে কিন্তু একটা ক্লট ফরমেশন করে থাকে। তাহলে নর্মাল অবস্থায় এটাও একটা ইম্পর্টেন্ট কন্ডিশন যে সমস্ত ব্লাড ক্লটিং প্রোটিন গুলো রয়েছে সেগুলো নর্মাল অবস্থায় বা ইন্ট্রাভাস্কুলার ফিজিওলজিক্যাল কন্ডিশনে কি হয়, এরা সলিউবল স্টেজে থাকে। বাট যখন ইন্ট্রাভাস্কুলার প্যাথোলজিক কন্ডিশন তৈরি হয় তখন কিন্তু ইন্ট্রাভাস্কুলার প্যাথোলজিক কন্ডিশন যখন তৈরি হয় তখন কি হয়, এক মিনিট, হ্যালো, দেখো ভিডিও কিন্তু অনেক লেন্দি হবে, আস্তে আস্তে করে বুঝতে থাকো। যখন ইন্ট্রাভাস্কুলার প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হয় তখন কি হয় না, এরা কিন্তু যাতে রক্তপাত বেশি করে না হয়, যাতে হেমোরেজ বেশি করে না হয়, সেটাকে প্রিভেনশন করার জন্য তখন এই সলিউবল স্টেজটা ইনসলিউবল স্টেজে কনভার্ট হয়ে যায়। এবং ইনসলিউবল স্টেজে কনভার্ট হলে সেই প্রোটিনগুলো কিন্তু বেসিক্যালি একটা জায়গায় অ্যাগ্রিগেট হয়ে ডিপোজিট করে, নেটওয়ার্ক ফরমেশন করে, দিয়ে কিন্তু ক্লট ফরমেশন করে। আশা করি তোমরা সবাই ফিজিওলজিতে এটা পড়েছো। সো প্লেটলেট তাহলে এই ইনসলিউবল প্রোটিন নেটওয়ার্ক, তৈরি করতে সাহায্য করে। ইনসলিউবল প্রোটিন নেটওয়ার্ক তৈরি করতে ফরমেশন স্টিমুল্যান্ট, নট অনলি দ্যাট, কিছু মডার্ন রিসার্চ বলছে প্লেটলেটস অনেক সময় আমাদের ইমিউনিটি মেনটেন করতে সাহায্য করে। প্লেটলেটস আমাদের অনেক সময় ইমিউনিটি মেনটেন করতে সাহায্য করে। বাট যদিও আমাদের ইমিউনিটি মেন দেখাশোনা করে কিন্তু ডব্লিউবিসি, বাট প্লেটলেটসেরও কিছু ভূমিকা রয়েছে। বাট প্লেটলেটসের মেজর ভূমিকা কিন্তু আমাদের এই রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং যে প্রসেস, সেই প্রসেসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে সেই প্রসেসটাকে সুন্দরভাবে পরিমার্জিতভাবে সম্পন্ন। বাট আমাদের বডিতে প্লেটলেটস কিছু কারণে কিন্তু কমে যায়। কি কি কারণে কমে যায় আমরা দেখি না, কিছু ইনফেকশনের কারণে প্লেটলেটস কমে যায়। তাহলে প্লেটলেট কমে যাওয়াকে আমরা কি বলে থাকি, প্লেটলেটের আরেকটা নাম কি থ্রম্বোসাইট। বাট প্লেটলেট কমে যাওয়াকে, নরমাল লেভেল থেকে প্লেটলেট কমে যাওয়াকে আমরা কি বলে থাকি, থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়া, পেনিয়া মানে হচ্ছে কমে যাওয়া। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ইনফেকশন, যেমন হেমোরেজিক ফিভার। হেমোরেজিক ফিভার কাকে বলে? সাধারণত তোমার আরবোভাইরাসের যে ফ্যামিলি তারা কিন্তু সাধারণত এই ধরনের ফিভার তৈরি করে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ডেঙ্গু ভাইরাস। তারপর থ্রম্বোসাইটোপেনিয়ার কারণ হচ্ছে কিছু ব্লাড, তোমার দের কিছু রোগ, ব্লাডের কিছু রোগ, ব্লাড এবং ব্লাড তঞ্চনের কিছু রোগ, যেমন আমরা কোয়াগুলোপ্যাথি,
এগুলো ব্লাড ক্লট করার জন্য কিছু হতে দেয় না, সেই সমস্ত কিছু রোগ। এবং কিছু ব্লাড ডিসঅর্ডারস যেমন ব্লাড ক্যান্সার, যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, তারপর মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোম, মাইলিওপ্যাথি, কারণ কি আমাদের প্লেটলেটস এক্স্যাক্টলি তৈরি হয় নর্মাল ক্ষেত্রে এক্স্যাক্টলি তৈরি হয় কোথায়? বোন ম্যারোতে। This is the bone marrow. এই বোন ম্যারোতে আমাদের কে থাকে না ব্লাড তৈরিকারী মাদার সেল থাকে। কে থাকে? ব্লাড তৈরিকারী মাদার সেল, যাকে আমরা বলে থাকি শুধুমাত্র স্টেম সেল নয়, যাকে আমরা বলে থাকি হেমাটোপয়েটিক প্লুরিপটেন্ট স্টেম সেল। হেমাটোপয়েটিক প্লুরিপটেন্ট, হেমাটোপয়েটিক মানে হেমাটোপায়োসিস মানে রক্ত তৈরি করা, পয়োসিস মানে তৈরি করা, প্লুরিপটেন্ট মানে অনেক রকম পোটেনশিয়ালিটি তার রয়েছে, বিভিন্ন লিনিয়েজে তারা ভাগ হতে পারে, তারা সবসময় অ্যাক্টিভ অবস্থায় কাজ করতে পারে যখনই দরকার। হেমাটোপয়েটিক স্টেম সেল, এই হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে তোমার বেসিক্যালি আরবিসিও তৈরি হয়, ডব্লিউবিসিও তৈরি হয় এবং প্লেটলেটসও। তাহলে এই স্টেম সেলগুলো যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কেমোথেরাপি এজেন্ট, কিছু রেডিয়েশন, তাহলে কিন্তু প্লেটলেটস তৈরি হবে না। আবার লিউকেমিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? ডব্লিউবিসি প্রচুর বাড়ছে, অপোজিট পক্ষে আরবিসি প্লেটলেটস কমছে। এছাড়া কিছু অনেক সময় প্লেটলেটসকে আমাদের আমাদের তোমার হাইপার ইমিউনিটি অ্যাটাক করে, যাকে আমরা অটো ইমিউন ডিগ্রেডেশন বলতে পারি। সেক্ষেত্রে প্লেটলেটস এর এগেনস্টে অটো অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। অটো ইমিউন থ্রম্বোসাইটোপ্যাথি বলতে পারি, অটো ইমিউন থ্রম্বোসাইটোপ্যাথি বলতে পারি, যে কিন্তু পাপিউরা তৈরি হয়। এবং অনেক সময় যদি ক্লট তৈরি হয়, অযথা আমাদের ইন্ট্রাভাস্কুলার অবস্থায় ক্লট তৈরি হচ্ছে, তাহলে ক্লট যদি তৈরি হয় তাহলে ডেফিনেটলি দেখো আমাদের নর্মাল ইন্ট্রাভাস্কুলার অবস্থায় ক্লট তৈরি হওয়ার কথা হয়, বাট কি হচ্ছে অযথা কিন্তু ক্লট তৈরি হচ্ছে। তাহলে ক্লট তৈরি হতে গেলে তো এখানে প্লেটলেটগুলোকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, তাহলে এখানেও প্লেটলেট কাজ করে ফেলছে, কিছু নষ্ট হয়ে যাচ্ছে, এখানেও প্লেটলেট কাজ করে কিছু নষ্ট হয়ে যাচ্ছে, এখানেও প্লেটলেট কাজ করে কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট রেজাল্টেন্ট প্লেটলেট কি হচ্ছে? ড্রপ করছে। তার ফলে ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, অথবা ইডিওপ্যাথিক তোমার কোয়াগুলেটরি থ্রম্বোসাইটোপেনিয়া, ইডিওপ্যাথিক কোয়াগুলেটরি থ্রম্বোসাইটোপেনিয়া, সেখানেও কিন্তু প্লেটলেটস কিন্তু ড্রপ করতে পারে, যদি প্রচুর পরিমাণে হেমোরেজ হয়, সেখানেও প্লেটলেটস কমতে পারে, যদি ওভার হেমোডাইলুটেশন হয়, ডাইলুশন হয়, তার মানে কি ব্লাড প্রচন্ড পরিমাণে তরল হয়ে যাচ্ছে। হেমোডাইলুশন কথার অর্থ হচ্ছে ব্লাড তরল হয়ে যাওয়া, তাহলে অধিক যদি তরল হয়ে যায় তাহলে সিউডো থ্রম্বোসাইটোপেনিয়া তৈরি হয়। যেমন ধরো আমাদের এই হচ্ছে একটা ব্লাড,
এই ব্লাডে ধরো 4টা 6টা তোমার ধরো প্লেটলেটস ছিল, আর বাকি আরবিসি ডব্লিউবিসি যেমন ছিল এবং কি হয়েছে না আর বাকি ছিল প্লাজমা। এবার আমি প্লাজমার সংখ্যা যদি প্রচুর পরিমাণে বাড়িয়ে দিই, যদি প্লেটলেটস গুলোকে খুঁজে পাবে জলে হারিয়ে যাবে, দ্যাট ইজ কল্ড হেমোডাইলুটেশন। হেমোডাইলুটেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে সিউডো ভাবে অ্যাকচুয়াল কিন্তু প্লেটলেট কমে যাচ্ছে না, বাট আপাতত ভাবে তোমার মনে হচ্ছে প্লেটলেট কমে গেছে, তাকে আমরা বলি সিউডো থ্রম্বোসাইটোপেনিয়া ডিউ টু হেমোডাইলুটেশন। pseudo thrombocytopenia due to hemodilution. শুধু বোন ম্যারো নয়, বোন ম্যারো ছাড়াও আমাদের লাংস টিস্যু থেকে কিন্তু অনেক সময় প্লেটলেট তৈরি হয়। বাট প্রধানত বোন ম্যারো, বাট রিসার্চ দেখা যাচ্ছে যে লাংসের থেকেও কিন্তু প্লেটলেটস তৈরি হয়। বাট প্লেটলেটস কতদিন বাঁচে? প্লেটলেটস কতদিন বাঁচে? অ্যাকচুয়ালি প্লেটলেটস ইনফ্লামেশনও তৈরি করতে পারে। প্লেটলেটস এর মধ্যে কিছু টক্সিন মলিকিউলস থাকে, তারা কিন্তু ইনফ্লামেশনও তৈরি করতে পারে ডিগ্রেডেশন। বাট প্লেটলেটস কতদিন বাঁচে? না, প্লেটলেটস সাধারণত 7 থেকে 10 দিন কিন্তু নর্মাল সার্কুলেশনে বাঁচে। তারপরে কি হয়, সেই প্লেটলেটস কিন্তু পরিবাহিত হয়ে কোথায় চলে আসে না তোমার স্প্লিনে চলে আসে এবং স্প্লিনে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে প্লেটলেটস গুলো এখানে কিন্তু সুন্দরভাবে ডিস্ট্রয় হয়ে যায়। পুরোনো প্লেটলেটস গুলো সুন্দরভাবে ডিস্ট্রয় হয়ে যায়। অনেক সময় ওভার যদি স্প্লিন ফাংশন করে, দেখো পুরোনো প্লেটলেটস গুলোকে ডিস্ট্রয় করবে বাট নতুন গুলোকে বেশি মারামারি করবে না। আর যদি স্প্লিন যদি অতিরিক্ত ফাংশন করে তখন তোমার কিন্তু নতুন প্লেটলেটস গুলোকেও তখন কিন্তু এই স্প্লিন কিন্তু নতুন প্লেটলেটস গুলোকেও কিন্তু মেরে ফেলতে পারে, এবং যখন মেরে ফেলবে তখন অটোমেটিকলি প্লেটলেটস এর ভ্যালু কিন্তু কমতে থাকবে। দ্যাটস ওয়াই তোমার স্প্লিনিক হাইপার ফাংশন যে কোনো ইনফেকশনে, বিশেষ করে বিভিন্ন ভাইরাল ইনফেকশনে স্প্লেনিক হাইপার ফাংশন can result in thrombocytopenia। তার ফলে আমাদের যদি ক্রনিক ইনফেকশনের কারণে যদি আমাদের প্লেটলেটস বারে বারে কমছে দেখা যায়, তাহলে আমাদের একটাই সিলেক্টিভ আমরা করে থাকি, দ্যাট ইজ স্প্লিনিক। স্প্লিন কেটে বাদ দিয়ে তাহলে প্লেটলেটস এক্স্যাক্টলি কিন্তু এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, এর মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, তার ফলে এরা কিন্তু প্রোটিন তৈরি করে প্রোটিন সিনথেসিস নিজে থেকে করতে পারে না। এবং তার ফলে কিন্তু এদের কিন্তু কোনো রিসেপ্টর আপ রেগুলেশন বা ডাউন মানে আপ রেগুলেশন হয় না। তার ফলে এদের রিসেপ্টর কিন্তু কোনোভাবে পুরোনো প্লেটলেটসে একবার যদি রিসেপ্টর ড্যামেজ হয়ে যায়, রিসেপ্টর এক্স্যাক্টলি কি অ্যাকচুয়ালি একটা তোমার মডুলেটেড প্রোটিন, এবং এই প্রোটিনটা জেনেটিক এক্সপ্রেশনের ফলে হচ্ছে। এখানে নিউক্লিয়াস যদি না থাকে তাহলে জিন আসছে না, তাহলে প্রোটিন তৈরি হচ্ছে না।
তাহলে রিসেপ্টারও তৈরি হচ্ছে না নতুন ভাবে। তাহলে এই রিসেপ্টার কোনো একটা প্লেটলেটসের যদি রিসেপ্টার ড্যামেজ হয়ে যায়, তাহলে সেই প্লেটলেটসের আর সেই রিসেপ্টার পুনরায় তৈরি হবে না। তার ফলে সেই প্লেটলেটস কিন্তু আর ওই নন ফাংশনাল রিসেপ্টার নিয়ে কাজ করতে পারবে না। তার ফলে সেই প্লেটলেটস বাদ দিতে হয়। তারপরে বডি আবার নতুন যখন প্লেটলেটস তৈরি করবে, তখন তার আবার রিসেপ্টার তৈরি হবে। এর কিন্তু ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স আছে। আমরা একটু পরেই সেটাকে আমরা যাচ্ছি। আমি জাস্ট 1 মিনিট ব্রেক নিচ্ছি, জাস্ট একটু জল খেয়ে নিয়ে আমি শুরু করছি। ওকে, সো সবাই চলে এসছো। তার মানে বেসিক্যালি যখন তুমি কোনো একটা টপিকস পড়বে না, তখন তুমি পরীক্ষার জন্য সিস্টেমেটিক ভাবে তুমি পড়তে পারো একদম, তার কাজ কি, ফাংশন কি। বাট যখন তুমি এখানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়বে না, তখন তোমার ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। খাতায় তুমি রাখতে পারো, বাট মাথায় রাখতে হবে, হৃদয়ে রাখতে হবে। কারণ হৃদয় এবং মাথায় যদি রাখো, তবেই কিন্তু তুমি গভীরতায় পৌঁছবে। যত গভীরতায় পৌঁছবে, তত কিন্তু তুমি কনফিডেন্স বাড়বে। যত কনফিডেন্স বাড়বে, তত হলে বোল্ডলি তুমি কিন্তু পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে। দ্যাটস দ্য মেন পার্ট। কারণ আমি ওই ধরনের টিচার নয় যাদেরকে শুধুমাত্র নোটস লিখিয়ে সেই নোটস ধরে শুধু পড়েই যাব, শুধু নোটস ধরে পড়েই যাব। একটা খাতায় একটা বোর্ডে আমি লিখে ফেলবো, তারপর করে ডেফিনেশন, ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন, এরকম নয়। এক্স্যাক্টলি কিন্তু বেসিক্যালি একটা পুরো ভাস্ট টপিক্সটাকে দেখতে নিয়ে যাওয়ার চেষ্টা করা। চল, কারণ আমি দেখতে পাচ্ছি যেহেতু এখানে নিউক্লিয়াস নেই, তাহলে নিউক্লিয়াস না থাকলে প্রোটিন তৈরি হবে না। নিউক্লিয়াসের প্রধান কাজ কি? প্রোটিন সিনথেসিস। সেকেন্ড হচ্ছে সেল ডিভিশন। তো প্রোটিন তৈরি হচ্ছে না। সো প্রোটিন যদি না তৈরি হয়, তাহলে কিন্তু রিসেপ্টারও তৈরি হবে না। তাহলে একবার রিসেপ্টার যদি কোনো ড্যামেজ হয়ে যায় কোনো একটা প্লেটলেটের, এই প্লেটলেটের যদি একবার রিসেপ্টার ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আর তোমার কি তৈরি হবে না, সেক্ষেত্রে কিন্তু আর তোমার কি তৈরি হবে না, এই রিসেপ্টার তৈরি হবে না। তাহলে আবার নতুন করে যদি প্লেটলেটস তৈরি হয়, তখন কিন্তু সেই রিসেপ্টর তৈরি হবে। আর দ্যাটস ওয়াই
আর দ্যাটস ওয়াই আমরা পরবর্তীকালে দেখব যে এই যে তোমার রিসেপ্টর, এই রিসেপ্টরকে ধরো আমি ক্লপিডিগ্রেল, ক্লপিড, এই ধরনের অ্যান্টিপ্লেটলেট এজেন্ট এরা কি করে, এই রিসেপ্টরটাকে ধরো ব্লক করে দিল। তাহলে প্লেটলেট, এই প্লেটলেটের এই রিসেপ্টরটা চিরজীবনের মতো ইরিভার্সিবল ব্লক হলো, চিরজীবনের মতো কিন্তু ইরিভার্সিবল, কিন্তু তোমার কি হলো, নষ্ট হয়ে গেল, ইরিভার্সিবল ব্লক। তার মানে এই প্লেটলেটটা চিরজীবনের মতো আর কিন্তু ফাংশন করবে না। তার ফলে আমরা বলে থাকি যে কোনো ইন্টারভেনশনাল প্রসিডিওর, সেটা ইন্টারভেনশনাল প্রসিডিওর বলতে যে প্রসিডিওরের মাধ্যমে আমরা বডির মধ্যে প্রবেশ করে থাকি। শুধুমাত্র ইন্টারভেনশনাল প্রসিডিওর কথার অর্থ হচ্ছে শুধুমাত্র আমরা যে সার্জারি করব, কাটাকুটি করব তাই নয়, যে প্রসিডিওরের মাধ্যমে আমরা বডির মধ্যে প্রবেশ করে থাকি, বডির মধ্যে যখন প্রবেশ করব তখন সেখানে রক্তপাত হওয়ার চান্স বাড়ে। তার ফলে এই ধরনের ওষুধ যদি খেয়ে আমরা ইন্টারভেনশনাল প্রসিডিওর করে থাকি, সেটা সার্জারি হোক বা যে কোনো আদার ইন্টারভেনশনাল প্রসিডিওর করে থাকি, তাহলে কিন্তু রক্তপাত হওয়ার চান্স বাড়ে, কারণ প্লেটলেট কিন্তু নন ফাংশনাল অবস্থায় আছে, তার ফলে রক্তপাত হওয়ার চান্স বাড়ে। দ্যাটস ওয়াই আমরা বলে থাকি যে এই ধরনের ওষুধ কিন্তু আমরা 7 থেকে 10 দিন আগে থেকে স্টপ করে দিই, 7 থেকে 10 দিন আগে থেকে স্টপ করে দিই। 7 থেকে 10 দিন আগে থেকে কেন স্টপ করি, কারণ আমরা জানি এই প্লেটলেটটা আর কাজ করবে না, তাহলে এই প্লেটলেটের জায়গায় একটা নতুন প্লেটলেট আসতে 7 থেকে 10 দিন সময় লাগে, তার কিন্তু রিসেপ্টর থাকে, তার ফলে কিন্তু সেই প্লেটলেটকে নিয়ে আমি কিন্তু কোনো বা সেই প্লেটলেটের ভরসায় আমি কিন্তু কোনো সার্জিক্যাল প্রসিডিওর অর আদার ইন্টারভেনশনাল প্রসিডিওরে আমি কিন্তু যেতে পারবো, এবং সেখানে কিন্তু রক্তপাত হওয়ার চান্স কিন্তু অনেকটা কম। সো দ্যাটস ওয়াই এর কিন্তু বেশ কিছু ক্লিনিক্যাল রিলেভেন্স রয়েছে। তাহলে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ কাকে বলবো? অ্যান্টিপ্লেটলেট ড্রাগস হচ্ছে সেই সব ড্রাগস যারা কিন্তু আমাদের প্লেটলেটকে কাজ করতে বাধা দেয়, তার ফলে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। রক্ত যদি জমাট বাঁধে তাহলে কিছু ক্যাটাস্ট্রফিক ইভেন্ট ঘটতে পারে, কারণ আমাদের রক্ত নালীর মধ্যে যদি নালীর মধ্যে যদি প্যাথোলজিক্যাল কারণে অযথা যদি রক্ত নালী যদি অযথা প্যাথোলজিক্যাল কোনো কারণে যদি প্লেটলেট এরকম ভাবে এসে রক্তকে জমা হয়, তাহলে কি হচ্ছে না, ব্লাড কিন্তু কমে যাচ্ছে, যাচ্ছে। আগে ব্লাড করতো, এখন ব্লাড কিন্তু স্লো হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তারপরে কিন্তু এখানে যে সেলগুলো, সে সেলগুলো প্রপার অক্সিজেন পাচ্ছে না, প্রপার নিউট্রিশন পাচ্ছে না, তার ফলে সেলগুলোতে কিন্তু একটা ইসকেমিক ইফেক্ট, সেলগুলোতে একটা কিন্তু ইসকেমিক ইফেক্ট তৈরি করছে, এবং দিয়ে কিন্তু সেলগুলো প্রথমে রিভার্সিবল ইনজুরি, পরে ইরিভার্সিবল ডেথ হচ্ছে। ইসকেমিয়া কথার অর্থ হচ্ছে যেখানে রক্ত চলাচল করতে পারছে না, তার ফলে সেখানে অক্সিজেনও যাচ্ছে না এবং নিউট্রিশনও যাচ্ছে না, মেটাবোলাইটসও ওয়াশ আউট হচ্ছে না, তাকেই আমরা, এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ইসকেমিয়া। তো সেই ইসকেমিক ইভেন্ট কিন্তু এখানে তৈরি হচ্ছে, এবং তার ফলে কিন্তু প্রধানত যেসব সেলগুলো একবার ড্যামেজ হয়ে গেলে আর তৈরি হতে পারে না, কারণ সেই সব সেলগুলোর মধ্যে নন ফাংশনাল কি থাকে, সেন্ট্রিওল। যেমন মোস্ট ইম্পর্টেন্ট নিউরন সেল, বডি মোস্ট ইম্পর্টেন্ট কার্ডিয়াক মায়োসাইট, মানে হার্টের মাসেল সেল, কার্ডিয়াক মায়োসাইট মোস্ট ইম্পর্টেন্ট। তোমার এমনি স্কেলিটাল মায়োসাইট মোস্ট ইম্পর্টেন্ট, স্কেলিটাল মায়োসাইট। এই সব সেলগুলো কিন্তু একবার ড্যামেজ হয়ে গেলে পুনরায় তারা রিজেনারেট করতে পারে না, কারণ এদের নন ফাংশনাল সেন্ট্রিওল থাকার ফলে এরা সেল
ডিভিশন হতে পারছে না, তারপরে মাদার সেল থেকে নতুন ডটার সেল তৈরি হচ্ছে না, তারপরে এইসব সেলগুলোই কিন্তু এইসব ইভেন্টে বেশি করে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে এখান থেকে কিন্তু ইসকেমিক স্ট্রোক, ব্রেন স্ট্রোক, এছাড়া আদার ইসকেমিক স্ট্রোক। দেখো ইসকেমিক স্ট্রোক মানে সেই ধরনের আঘাত, স্ট্রোক মানে আঘাত যেখানে কিন্তু রক্ত না চলাচল করার ফলে সেলগুলো মারা যাচ্ছে, সেটা একটা বড় আঘাত বডির ক্ষেত্রে, সেই আঘাতকে আমরা বলে থাকি স্ট্রোক। এক্স্যাক্টলি যদি সেটা ব্রেনে হয় সেটা ব্রেন স্ট্রোক, সেটা যদি তোমার রেটিনাতে হয় রেটিনাল আর্টারিগুলোতে যদি হয় রেটিনাল স্ট্রোক, সেটা যদি আদার কোনো তোমার সেটা স্ট্রোক, এই সমস্ত ইসকেমিক ইনজুরি হতে পারে। এছাড়া তোমার হার্ট অ্যাটাক হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে, লিম্ফ ইসকেমিয়া হতে পারে। তো এই সমস্ত, এবং সেখান থেকে আমরা লিম্ফ কেটে বাদ দিতে হয়, অ্যাম্পুটেশন করতে হয়। তো এই সমস্ত ঘটনাগুলো ঘটে। আর এইসব ঘটনাগুলো যদি ঘটে তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা ক্যাটাস্ট্রফিক একটা লস হয়ে যায়, পরিবার থেকে কেউ চলে যায়, অথবা ইকোনমিক বার্ডেন চেপে বসে, মেন্টাল অ্যাগনি এবং ফিজিক্যাল এক্সারশনে ফ্যামিলি মেম্বাররা নষ্ট হয়ে যায়। তো তার জন্য সায়েন্টিস্টরা বলল যে আমরা যদি অ্যান্টিপ্লেটলেট ড্রাগ যদি আমরা লো ডোজ অথবা অর থেরাপিউটিক ডোজে, যে সমস্ত পেশেন্টরা হাইলি রিস্ক ফ্যাক্টর যাদের রয়েছে, যে সমস্ত পেশেন্টের হাইলি রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট এজ, কারণ যত এজ বাড়ে তত কিন্তু আমাদের এই যে আর্টারিগুলো, এই আর্টারিগুলোতে ক্যালসিফিকেশন হয়, আর্টারিগুলো স্টিফ হয়, এবং সেখানে ইন্ট্রাভাস্কুলার ইনজুরি হওয়ার চান্স বাড়ে, এবং সেক্ষেত্রে কিন্তু যত এজ বাড়ে তত কিন্তু হার্ট অ্যাটাক, স্ট্রোক, আদার ইসকেমিক ইনজুরির চান্স কিন্তু বাড়ে। তারপরে যত এজ বাড়বে তত কিন্তু আমাদের এই ধরনের থ্রম্বোটিক ইভেন্ট ঘটার কিন্তু, বা থ্রম্বোটিক অ্যাক্সিডেন্ট ঘটার কিন্তু চান্স বাড়বে। তো সেক্ষেত্রে আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগস কিন্তু তাদের সাজেস্ট করতে পারি। বাট রিমেম্বার, এই অ্যান্টিপ্লেটলেট ড্রাগস যদি অতিরিক্ত এজেড পার্সনদের কন্টিনিউয়াস দেওয়া হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু আবার একটা ক্যাটাস্ট্রফি করতে পারে, সেখানে কিন্তু রক্ত প্রচন্ড তরল হয়ে গিয়ে একটা ব্লিডিং ইভেন্ট ঘটাতে পারে। সেটা হয়তো মাথার মধ্যে ব্লিডিং হলো, হেমোরেজ, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, ইন্ট্রা অ্যাবডোমিনাল হেমোরেজ, আদার মাইনর ইনজুরিতে প্রচুর ব্লাড বেরিয়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু এজেড পার্সনদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের পিটিআইএনআর করে আমাদের কিন্তু মনিটর করতে হয়, যাতে আমরা তোমার একটা মনিটরিং সিস্টেমের মধ্যে রাখতে হয়। কারণ যত এজ বাড়ে তত এই আর্টারির ওয়ালগুলো দুর্বল হয়ে পড়ে, তার ফলে যখন আমি রক্তকে তরল করব তখন রক্তের ভলিউমটা বাড়বে, এবং সেই ভলিউম বাড়লে এই আর্টারির ওয়ালকে কিন্তু ছিঁড়ে তোমার কিন্তু কি হতে পারে, ব্লিডিং হতে পারে। আর নর্মালি এজ বাড়লে আর্টারির ওয়াল যেমন দুর্বল হয়ে পড়ে, সেরকম ক্যালসিফাইড আর্টারির ওয়াল কিন্তু নন ফ্লেক্সিবল হয়, যত নন ফ্লেক্সিবল হয় তত কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স কিন্তু বাড়ে, এবং ছিঁড়ে যাওয়ার চান্স বাড়লে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হওয়ার চান্স বাড়ে। বাট তবুও কিন্তু এজেড পার্সন, বিশেষ করে যাদের কিন্তু আদার কোমরবিডিটিজ রয়েছে, যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট যাদের ক্ষেত্রে কিন্তু তোমার ডায়াবেটিক মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি রয়েছে, যাদের ক্ষেত্রে আমাদের ডায়াবেটিক মাইক্রো অথবা ডায়াবেটিক অ্যাঞ্জিওপ্যাথি রয়েছে। ডায়াবেটিক অ্যাঞ্জিওপ্যাথি মানে যে কোনো ডায়াবেটিক পেশেন্টদের লং স্ট্যান্ডিং ডায়াবেটিস হিস্ট্রি যদি থাকে। ডায়াবেটিস এক্স্যাক্টলি একটা মেটাবলিক ডিসঅর্ডার, এবং সেই মেটাবলিক ডিসঅর্ডারে যদি লং স্ট্যান্ডিং হিস্ট্রি থাকে তার ফলে কিন্তু আমাদের এই ব্লাড ভেসেলগুলো প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তাকে আমরা বলে থাকি অ্যাঞ্জিওপ্যাথি। এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন, তাকে আমরা বলি অ্যাঞ্জিওপ্যাথি। অ্যাঞ্জিও মানে হচ্ছে ব্লাড ভেসেল, প্যাথি মানে হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন। ক্ষতিগ্রস্ত হয়, তার ফলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি হওয়ার চান্স
চান্স বাড়ে যদি আমরা নন জুডিশিয়াসলি যদি আমরা ওভার ডোজে আমরা যদি অ্যান্টিপ্লেটলেট ড্রাগস ব্যবহার করি। বাট ইয়েস, যাদের অ্যাঞ্জিওপ্যাথি রয়েছে তাদের কিন্তু থ্রম্বোটিক ইভেন্ট হওয়ার চান্স বেশি, তার ফলে কিন্তু তাদের ক্ষেত্রে ডায়াবেটিক অ্যাঞ্জিওপ্যাথি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিপ্লেটলেট ড্রাগস একটা খুব ভালো ওষুধ। বাট অবশ্যই ব্যালেন্স করতে হবে, কারণ এই ড্রাগটি কিন্তু অবশ্যই কিন্তু ব্যালেন্সড সিচুয়েশন নেই, একে প্রয়োগ মানে এর প্রয়োগটা কিন্তু ব্যালেন্স হওয়া উচিত। ব্যালেন্সড আমরা কি বলবো অ্যাপ্লিকেশন, কারণ সব প্রস কনস কিন্তু চিন্তা করে দেখতে হবে। এজেড পার্সনদের কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি যেমন বাড়ে, এজেড পার্সনদের ক্ষেত্রে কিন্তু কোয়াগুলেটরি প্যাথোলজিক্যাল কোয়াগুলেটরি ইভেন্ট কিন্তু হওয়ার চান্স কিন্তু বাড়ে। তারপরে এজেড পার্সনদের ক্ষেত্রে আমরা দিতে পারি। বাট যাদের আদার কোমরবিডিটি আছে লাইক ডায়াবেটিক অ্যাঞ্জিওপ্যাথি, লাইক তোমার হাইপার কোলেস্টেরোলিমিয়া, হাইপার কোলেস্টেরোলিমিয়া বা এই সমস্যাদের কোমরবিড, এবং যারা ধূমপান করে স্মোকিং, অ্যালকোহলিক, ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, অ্যালকোহলিক হিস্ট্রি অফ ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, ফ্যামিলি হিস্ট্রি অফ থ্রম্বোটিক ইভেন্টের হিস্ট্রি রয়েছে, অফ থ্রম্বোটিক ইভেন্টের হিস্ট্রি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রোফিল্যাক্সিস হিসাবে আমরা কিন্তু এটা দিতে পারি, যাতে এই থ্রম্বোটিক ইভেন্ট যাতে তাদের জীবন নাশের কারণ না হয়ে থাকে, তার ফলে প্রোফিল্যাক্সিস হিসাবে আমরা কিন্তু এটা দিতে পারি। বাট রিমেম্বার, এছাড়াও আরো কিছু কন্ডিশন রয়েছে যাদের ধরো তোমার আগে যে সমস্ত ওষুধগুলো বললাম সেগুলো যদি আমাদের এই ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন এই সমস্ত জিনিস রয়েছে, যাদের কিছু ইনফেকশন হচ্ছে যেগুলোতে কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধার চান্স বেড়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগস দিতে পারি। যাদের ক্ষেত্রে কিন্তু ভাল্ভ রিপ্লেসমেন্ট হয়েছে, বিশেষ করে কার্ডিয়াক ভাল্ভ রিপ্লেসমেন্ট হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিপ্লেটলেট দিতে পারি। যাদের ক্ষেত্রে প্রিভিয়াস কোনো হিস্ট্রি অফ এমআই, মায়োকার্ডিয়াল ইনফেকশন, অথবা ইসকেমিক সেরিব্রাল স্ট্রোক, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু, অথবা যাদের রিকারেন্ট টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের মতো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যান্টিপ্লেটলেট ড্রাগস দিতে পারি। বাট ইয়েস, অলওয়েজ রিমেম্বার, দিস শুড বি ব্যালেন্সড অ্যাপ্লিকেশন, দিস শুড বি monitored application, not random. সো প্লেটলেট তাহলে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট কিছু কাজ করে। এখন প্লেটলেট কিভাবে রক্ত ক্লট করতে বা হেমোস্ট্যাটিস মানে স্থির, হেমো মানে হচ্ছে ব্লাড, মানে ব্লিডিং কে স্থির করতে সাহায্য করে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখার চেষ্টা করি। আমরা ওই স্টেপটা নেক্সট লেকচার ক্লাসে আমরা একটু পরেই ফিরবো, হয় আজকে অথবা কালকে। সো আমরা নেক্সট লেকচার ক্লাসে আমরা কিন্তু ফিরব। একটু ছোট ব্রেক নিয়ে আমরা কিছুটা আলোচনা করব, দেখা যাক।
সো আজকে আমরা আর এগাবো না, নেক্সট লেকচার ক্লাসে আমরা দেখব স্টেপ বাই স্টেপ প্লেটলেট কিভাবে একটা রক্তপাতকে বন্ধ করার চেষ্টা করছে, কি কি ইভেন্ট করছে, এবং তার সাথে সাথে আমরা সেই ইভেন্টগুলোকে যাতে না ঘটে, প্লেটলেট যাতে সেই স্টেপগুলো যাতে না করতে পারে, তার জন্য আমরা কিছু কিছু মাঝখানে ওষুধ প্রয়োগ করে যেতে থাকবো। তাহলেই কিন্তু আমরা প্লেটলেট ট্রান্সফার। তাই যারা সেশনে ডিপ্লোমা ফার্মাসিতে ভর্তি হতে, যারা ভাবছো এখনো কোথায় ভর্তি হবো, যারা এখনো ভর্তি হওনি এবং যারা আশা করছো যে একটা সঠিক জায়গায় ভর্তি হবো, যে পড়াশোনা করব, কারণ এক্সিট এক্সাম একদম কম্পালসারি তোমাকে দিতে হবে, সঠিক জায়গায় ভর্তি হয়ে আমি একটা পড়াশোনা করব, আমরা বিভিন্ন কমপ্লিট পরীক্ষায় টিকবো, ভালো করে জিনিসটা জানবো, তারা দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো 6291086211 নম্বরে। আমরা এই ইনস্টিটিউটে আমরা কিন্তু ডিটেলসে পড়াই, প্রত্যেকটা টপিকস আমরা বোঝাই, লেখাই, আর ইংলিশ করে লিখিয়ে দিই, এবং পুরো সাবজেক্টটা আমরা কিন্তু ইউটিউবে তোমাকে ফুল ডেসক্রাইব করে দিয়ে দিচ্ছি, এবং এই ইউটিউবে তোমরা কিন্তু আবার রিভাইজ করতে পারছো। এবং তার সাথে আমরা প্রচুর 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 অ্যাডভান্টেজ দিই, যেখানে তোমরা অনেক কিছু অ্যাডভান্টেজ যারা আমাদের প্রতিপক্ষ তারা কিন্তু পারবে না, বাট আমরা দিয়ে থাকি। তাই দ্রুত যোগাযোগ করো, বছরটা নষ্ট করো না, কারণ আগামী দিনে কিন্তু ন্যাশনাল ফার্মাসি কমিশন তৈরি হয়ে যাচ্ছে 2025 ন্যাশনাল ফার্মাসি কমিশন যদি তৈরি হয়, আমরা এই সম্পর্কে একটা ভিডিও করব। সাধারণত মার্চ মাসে তোমার এজ লিমিট লেগে যাচ্ছে, 23 বছরের পর কিন্তু আর তুমি ফার্মাসি পড়তে পারবে না, এবং ফার্মাসি পড়তে গেলে জয়েন্টার্স পরীক্ষা দিয়ে, অল ইন্ডিয়া বেসিস জয়েন্টার্স পরীক্ষা দিয়ে আসতে হবে। ফলে আগামী দিনে কিন্তু যারা ফার্মাসি মনে করছে এবছরটা অ্যাডমিশন নিলাম না, চলো আগামী দিনে অ্যাডমিশন নেবো, চলো একটু করি, তোমাদের টাকা পয়সার অভাব থাকতে পারে, আর তোমরা সঠিক মানুষের কাছে এসো, টাকা পয়সার কিছুটা ডিউরেশন এদিক ওদিক করে ভর্তি হয়ে যাও, কারণ এই ফার্মাসি ডিগ্রি আগামী দিনে প্রচণ্ড মহামূল্যবান ডিগ্রি হতে চলেছে। এই একটাই মাত্র ডিগ্রি যেটাকে তুমি ভাড়া দিয়েও ইনকাম করতে পারো, যেটা তুমি ঘর ভাড়া দিয়ে ক টাকা পাবে তুমি জানি না, বাট এই ডিগ্রি তুমি সারা জীবন ভাড়া দিয়ে তুমি কিন্তু একটা ভালো রোজগার করতে পারো। অনেক পরিবারে আমাদের কাছে এরকমও আছে, অনেক পরিবারে একসঙ্গে 3 থেকে 4 জন ফার্মাসি করছে, তাদের হয়তো একজন ওষুধ দোকান করবেন, আরেকজন হয়তো গভর্নমেন্টে জব করবেন, আর বাকি দুজনের লাইসেন্স কিন্তু তারা ভাড়া দিয়ে ইনকাম করবে। আজকের দিনে দাঁড়িয়ে 10,000 8 থেকে 10,000 টাকার মতো ভাড়া পাওয়া যায়, এবং সেটা আগামী দিনে ক্রমবর্ধমান। একটা সময় ফার্মাসিস্টের সংখ্যা কিন্তু অনেকটা কমে যাবে, তখন কিন্তু তোমরা এই লাভের কিন্তু ফসল ঘরে তুলতে পারবে। তাই যা দেরি নয়, যারা 2024 সেশনে ইসিআই রেকগনাইজ কলেজে ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে চাও, তারা কিন্তু দ্রুত এই নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের সাথে কিন্তু পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট, এবং সবাইকে গুড নাইট। সবাই কিন্তু এখনই বই খাতা নিয়ে পড়তে বসো, আবার কিন্তু জিনিসটাকে রিভাইজ করে নাও, বোঝো, অনুভব করো, ফিল করো। যদি বুঝতে না পারো আমায় কিন্তু ফোন করো। থ্যাংক ইউ, গুড নাইট।